হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আমার ক্লাস অনলাইন। আমাদের দুটো পার্ট অলরেডি হয়ে গেছে স্ট্রং রুটস এর উপরে। আজকে থার্ড পার্ট, অ্যান্ড দিস ইজ দ্য লাস্ট পার্ট টু। Let us continue reading. Why don't you say this to the people who come to you for help and advice? I asked my father. তাহলে আপনি যেসব লোকেরা আপনার কাছে সাহায্যের জন্য আসে তাদের এই কথাগুলো কেন বলছেন না? খেয়াল করো, হু কাম টু ইউ ফর হেল্প অ্যান্ড অ্যাডভাইস মানে কোন লোকগুলো? যারা মস্কের বাইরে জৈনুল আবদিনের জন্য বসে থাকতেন। কেন? তারা জল ভর্তি বাটি নিয়ে বসে থাকতো। কেন? কারণ জৈনুল আবদিন তাদের জলের বাটিতে উইল টাচ দ্য হিজ ফিঙ্গার টিপ, এবং সেটা একটা খুব দারুণ কিছু একটা ওষুধ হিসেবে তারা ট্রিট করতো, যে ওষুধটা তাদের অনেকের রোগ সারিয়ে দিত। তো এবারে আব্দুল কালাম তার বাবাকে এই প্রশ্নটাই করছেন যে তাহলে কেন এই যে কথাগুলো, অর্থাৎ এর আগের যে আমরা পার্টটা পড়েছিলাম তাতে খেয়াল করে দেখো, আমরা বলেছিলাম প্রেয়ারের রিলেভেন্স কি। তিনি বলেছিলেন যে প্রেয়ার ইজ নাথিং মিস্টিরিয়াস, কোনো রহস্যময় কোনো ব্যাপার স্যাপার প্রেয়ারের মধ্যে নেই। এমনকি যিনি প্রেয়ার করেন তার মধ্যেও কোনো মিস্টিরিয়াস পাওয়ার গ্রো করে না। কিন্তু এই কথাগুলো জয়নুল আবদিন কিন্তু তাদের বলতেন না। এপিজে আব্দুল কালামের প্রশ্ন এখন তার বাবার উদ্দেশ্যে এটাই, যে কেন যে যারা তার কাছে সাহায্যের জন্য আসে তাদের এই কথাগুলো বলতেন না। He put his hands on my shoulders and looked straight into my eyes. তিনি তখন আমার ঘাড়ের উপরে হাতটা রাখলেন এবং স্ট্রেইট সোজা চোখে আমার চোখের দিকে তাকালেন। For quite some time he said nothing, as if he was judging my capacity to comprehend his words. For quite some time he said nothing. বেশ খানিকক্ষণের জন্য, for quite some time মানে কি? বেশ খানিকক্ষণের জন্য he said nothing, তিনি কিছুই বললেন না। As if he was judging my capacity to comprehend his words. এমন মনে হচ্ছিল, as if মানে এমন মনে হচ্ছিল যে তিনি আমার ক্যাপাসিটি মানে আমার ক্ষমতাটা, ক্যাপাসিটি মানে ক্ষমতা, জাজ মানে বোঝার চেষ্টা করছেন। কিসের ক্ষমতা? যে আমি তার কথাকে কম্প্রিহেন্ড করতে পারবো কিনা, টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস। আমি তার কথাগুলো মানে এরপরে তিনি যা বলবেন সেই কথাগুলোকে কম্প্রিহেন্ড মানে সঠিকভাবে অনুধাবন করতে পারবো কিনা। অনুধাবন মানে শুধু শোনা নয়, অনুধাবন মানে উপলব্ধি করা। সো কম্প্রিহেন্ড ইজ এ ডিফারেন্ট ওয়ার্ড দেন আন্ডারস্ট্যান্ড। তোমাকে কোনো কিছু একটা শোনার পরে ইউ হ্যাভ টু ফিল ইট, ইউ হ্যাভ টু go to the deeper meaning of that particular concept or word. That is comprehension or comprehend. Then he answered in a low, deep voice. তারপরে তিনি উত্তর দিলেন। He answered, তিনি উত্তর দিলেন কিভাবে? In a low, deep voice. গলার স্বর তিনি বাড়ালেন না, একটু নিচু গলাতে বললেন, কিন্তু ডিপ ভয়েস মানে গম্ভীর স্বর। অমিতাভ বচ্চনের গলাটা মনে করে দেখো, ইটস আ ব্যারিটোন, that is deep voice. His answer filled me with a strange energy and enthusiasm. তার উত্তরটা আমাকে পুরো ভরে দিল with a strange energy and enthusiasm, একটা অদ্ভুত রকমের এনার্জি মানে শক্তি, and enthusiasm মানে উৎসাহ। তার মানে তার যে উত্তর তিনি এরপরে দিলেন সেই উত্তরটা আমাকে ভরে দিল একটা অদ্ভুত, স্ট্রেঞ্জ মানে অদ্ভুত,
এনার্জি মানে শক্তি, and enthusiasm মানে উৎসাহ। Whenever human beings find themselves alone, as a natural reaction, they start looking for company. Whenever human beings find themselves alone, whenever মানে যখনই, human beings মানে মানুষ, find themselves alone মানে নিজেকে একাকী পায়, নিজেকে একাকী পায়, as a natural reaction, একটা স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, ন্যাচারাল রিয়াকশন মানে স্বাভাবিক প্রতিক্রিয়া হিসেবে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি, তারা সঙ্গ খুঁজতে শুরু করে। মানে কি, কেউ যদি কোনো বিপদে পড়ে প্রথমেই সে খোঁজে ওই বিপদ থেকে তাকে উদ্ধার করতে পারে এমন একজন সাথীকে। প্রত্যেকে নিজের পার্সোনাল লাইফে ভেবে দেখো, কোনো বিপদে পড়লেই বন্ধু খোঁজো, তাই না? Whenever they are in trouble, they look for someone to help them. ঠিক এই কথাটাই আবার একটু সিম্পলিফাইড ইংলিশে তিনি বলছেন। কি বলছেন? Whenever they are in trouble, যখনই তারা কোনো বিপদে পড়ে, they look for someone to help them. তারা খুঁজতে শুরু করে এমন একজনকে যে তাকে সাহায্য করতে পারবে। Whenever they reach an impasse, they look to someone to show them the way out. Whenever they reach an impasse মানে এমন একটা পরিস্থিতি তুমি এগোতেও পারছো না, পেছোতেও পারছো না, মানে আটকে গেছো, একটা কোনো বিপদের মধ্যে তুমি ফেঁসে গেছো, আটকে গেছো। ইম্পাস মানে আটকে যাওয়া। They look to someone to show them the way out. তারা খুঁজতে শুরু করে এমন একজনকে যে তাকে বাইরে বেরোনোর রাস্তাটা দেখিয়ে দেবে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. Important line, very, very important line. Every recurrent anguish, longing and desire finds its own special helper. প্রত্যেকটি রাগ, চাহিদা, লঙ্গিং মানে কোনো কিছুর জন্য একদম ভীষণ রকমের একটা আকুতি বোধ করা, ডিজায়ার মানে ইচ্ছে, প্রত্যেকটি তাদের নিজেদের স্পেশাল হেল্পার খুঁজে নেয়। তুমি রেগে গেছো কারোর উপরে, তাকে শাস্তি দিতে হবে, তুমি কিন্তু তোমার একজন সাথীকে খুঁজবে যে তোমাকে এই শাস্তি দেওয়ার কাজে সাহায্য করবে। খুব চাও কিছু একটা, তুমি খুঁজবে এমন একজনকে যে তোমাকে সেই চাহিদাটা পূরণ করে দিতে পারবে। ডিজায়ার, তোমার কোনো কিছু একটা পাওয়ার ইচ্ছে হচ্ছে, সেটার জন্য তুমি একজন স্পেশাল হেল্পারকে খুঁজবে। For the people who come to me in distress, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. This is also a very important line. For the people who come to me in distress, যেসব লোকেরা আমার কাছে in distress মানে বিপদে পড়ে আসে, I am but a go-between in their effort to propitiate demonic forces with prayers and offerings. আমি তাদের জন্য হয়ে উঠি একটা go-between মানে দুটো জিনিসের মাঝে থাকা একটা অস্তিত্ব। কি কি জিনিস? একটা জিনিস হচ্ছে ডিস্ট্রেস, বিপদ, আর একটা জিনিস কি? ডিমনিক ফোর্স। তারা বিশ্বাস করে যে আমাদের সমস্ত দুঃখ দুর্দশার জন্য কোনো একটা ডিমনিক ফোর্স মানে শয়তানি শক্তি, কোনো একটা শয়তানি শক্তি কাজ করছে। আর আমাকে, জৈনুল আবদিনকে, তারা এই দুটো জিনিসের মাঝে দাঁড় করায়।
যে আমি উপযুক্ত প্রেয়ার এবং অফারিং এর মাধ্যমে এই ডিমনিক ফোর্সকে সরিয়ে দিতে পারবো বা সন্তুষ্ট করতে পারবো, যাতে তাদের ডিস্ট্রেস চলে যায়। This is not a correct approach at all and should never be followed. আর এই যে পন্থাটা, এই যে অ্যাপ্রোচটা, এই যে ভাবনাটা, এটা কখনোই ঠিক নয় এবং কখনোই এটাকে ফলো করা উচিত নয়, এটাকে পালন করা উচিত নয়। One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. একটু বড় সেন্টেন্স, ছোট করে পড়ি। This is also a very important line. One must understand the difference between a fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. আমাদের প্রত্যেকের বুঝতে হবে, মাস্ট আন্ডারস্ট্যান্ড, বুঝতে হবে, দ্য ডিফারেন্স, পার্থক্যটা, বিটুইন এ ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, যে ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ডেস্টিনি মানে কি? ভাগ্য, বা বলতে পারো হোয়াট ইজ ডেস্টিনি, ভাগ্য, অথবা আরেকটা বাংলা শব্দ আছে, এটা খুব সুন্দর, যাই হোক মনে পড়লে বলছি। তো মানে আমরা নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করি না, তারা ভাবে যে আমাদের ভাগ্যটা তৈরি করে পাঠিয়েছে অন্য কেউ, এবং ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, এবং যদি না আমরা আমাদের এই ভাগ্যটাকে ফিরিয়ে আনার জন্য, ভাগ্যটা কিন্তু খুব একটা ভীতিপ্রদ কোনো কিছু আমাদের সামনে দাঁড়িয়ে আছে, ভীতিপ্রদ কোনো কিছু একটা, এবং এই ভীতিপ্রদ কোনো কিছুকে একটাকে যদি আমরা না অ্যাপিজ করি, যদি আমরা না সন্তুষ্ট করি, তাহলে আমাদের জীবনে অনেক ভোগান্তি আছে। অনেকে কিন্তু জীবনটাকে এইভাবে ভাবে, এইটাকে উনি বলছেন ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ভাগ্য যেটাকে কিনা আমরা সবসময় ভয়ে ভরা ভাগ্য, আর and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. আর আরেকটা ছবি কি, আরেকটা জিনিস কি ভাবা যেতে পারে, যে আমাদের ভেতরে ফুলফিলমেন্ট, অর্থাৎ সবকিছু আমার পাওয়া হয়ে গেছে, চাহিদা শূন্যতা, এটা আমার যদি আসে, তাহলে কিন্তু সব থেকে বড় যে জিনিসটা আমার মধ্যে আসবে সেটা হচ্ছে শান্তি। আমি কি পাবো? আমি পাবো শান্তি। কিন্তু এই শান্তি আমি কখনোই পাবো না যদি, যতক্ষণ পর্যন্ত না আমার মধ্যে চাহিদা থাকবে। তাহলে আমার ভেতরের এই চাহিদাটার মানে শান্তির যে শত্রু, সেটাকে যদি আমি বশে আনতে না পারি, তাহলে আমার কিন্তু কখনোই আমার ভাগ্য ফিরবে না। তাহলে ভাগ্যের তিনি দুটো ছবি আমাদের সামনে তুলে ধরলেন, ভাগ্য সম্পর্কিত দুটো ছবি তিনি আমাদের সামনে তুলে ধরলেন। কি কি? প্রথমটা হচ্ছে ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, ফিয়ার রিডেন ভিশন অফ ডেস্টিনি, এটা হচ্ছে নাম্বার ওয়ান। এটা সম্পর্কে আমি কি বললাম? তোমার, আমরা বলি না কপালে যা আছে, ডেস্টিনি মানে ভাগ্য, তুমি এটাকে কপালও বলতে পারো। অর্থাৎ ভাগ্যটা কাল কি আছে আমি জানি না, সুতরাং সবসময় কালকে যেটা আমি জানি না সেটাকে সবসময় ভয় পেতে হবে, এটা হচ্ছে একটা দিক। আরেকটা হচ্ছে আমাদের ভেতরের যে ফুলফিলমেন্ট, অর্থাৎ সব যে আমি পাওয়া হয়ে গেছে, এই বোধটার যে শত্রু কি, সব পাওয়া হয়ে গেছে, এই বোধের শত্রু কি? চাহিদা। এই চাহিদার সম্পর্কিত যদি আমার চিন্তা ভাবনা না বদলায়, তাহলেও কিন্তু আমি কোনোদিনই আমার ভাগ্যকে সঠিক করতে পারবো না। অর্থাৎ ভাগ্যটাকে আমি কিভাবে নেব? অজানা ভাগ্য মানে কি? অজানা কাল,
তো অজানা কালটাকে আমি কিভাবে নেব? ভীতিপ্রদতার চেহারা দেখব, নাকি আমার ভেতরের চাহিদাটাকে আমি আস্তে আস্তে মেরে ফেলবো? আমার আসল উদ্দেশ্য হচ্ছে আমার ভাগ্যটা যেন সুন্দর হয়। ভাগ্য সুন্দর কখন হবে? যখন তুমি শান্তি পাবে। তো শান্তি পাওয়ার জন্য তোমার কাছে দুটো জিনিস, এক, ভীতিপ্রদ ভাগ্যকে বশে আনার জন্য তুমি তান্ত্রিকের কাছে যাবে, হাতে আংটি পরবে, ইত্যাদি ইত্যাদি। আর 2 নম্বর হচ্ছে তোমার যে সমস্ত ডিমান্ডস গুলো আছে এটাকে তুমি কিল করবে, কিল ইওর ডিমান্ডস। সমস্ত চাহিদা যদি তুমি মেরে ফেলতে পারো তাহলে কিন্তু তুমি একদম একটা শান্তিপূর্ণ জীবন পাবে। তাহলে জৈনুল আবদিন এই দুটো জিনিস, এই ভীতিপ্রদ ডেস্টিনি অথবা কিল ইওর ডিমান্ডস, এই দুটো জিনিসের সম্পর্কে ভালো করে ভাবতে বললেন যে তুমি কিভাবে তোমার ভাগ্যটাকে দেখবে। নেক্সট প্যারাগ্রাফ। I remember my father starting his day at 4 a.m. by reading the namaz before dawn. আমার মনে পড়ে আমার বাবা তার দিন শুরু করতেন 4টের সময়, ভোর 4টে। বাই রিডিং দ্য নামাজ, তিনি নামাজ আদা করতেন। এবং কখন সেটা? ভোরের আগে। আফটার দ্য নামাজ হি ইউজড টু ওয়াক ডাউন টু এ স্মল কোকোনাট গ্রোভ উই ওন্ড। নামাজের পরে তিনি যেতেন আমাদের একটা ছোট্ট নারকেলের একটা গ্রোভ, মানে অনেকগুলো নারকেল যে জায়গাতে, নারকেল গাছ যে জায়গাতে থাকে, দ্যাট ইজ কল্ড এ গ্রোভ, নারকেল বাগান বলতে পারো। একটা ছোট নারকেল বাগান ছিল, সেখানে তিনি যেতেন অ্যাবাউট 4 মাইলস ফ্রম আওয়ার হোম, এবং সেটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 4 মাইল দূরে। He would return with a dozen coconuts tied together thrown over his shoulder. তিনি ফিরতেন কিভাবে? প্রায় 1 ডজন কোকোনাট তার শোল্ডার মানে ঘাড়ের উপরে বাঁধা থাকতো আর তিনি ফিরতেন। and only then would he have his breakfast. তারপরেই কিন্তু তিনি তার ব্রেকফাস্টটা খেতেন, তার আগে নয়। তাহলে সকাল 4টেতে উঠে নামাজ আদা করে তিনি চলে যেতেন তাদের নারকেল বাগানে, প্রায় সেটা 4 মাইল দূরে ছিল বাড়ি থেকে। তারপরে তিনি ফিরে আসতেন প্রায় 1 ডজন কোকোনাট নিয়ে, এবং তারপরে তিনি তার ব্রেকফাস্ট খেতেন। This remained his routine even when he was in his late 60s. 60 বছর পেরিয়ে যাওয়ার পরেও, when he was in his late 60s, 60 বছর পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু তিনি তার এই রুটিনই পালন করতেন। I have throughout my life tried to emulate my father in my own world of science and technology. আমি আমার সারাটা জীবনই, থ্রু আউট মাই লাইফ, আমার সারাটা জীবনই চেষ্টা করেছি টু ইমিউলেট মাই ফাদার, আমার বাবাকে অনুকরণ করতে। ইমিউলেট মানে অনুকরণ করা। ইন মাই ওন ওয়ার্ল্ড অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমার নিজস্ব যে দুনিয়া, বিজ্ঞান এবং প্রযুক্তির যে দুনিয়া, সেই দুনিয়াতে আমি আমার বাবাকে ইমিউলেট মানে অনুকরণ করার চেষ্টা করেছি। I have endeavored to understand the final, the fundamental truths revealed to me by my father and feel convinced that there exists a divine power that can lift one up from confusion, misery, melancholy, and failure and guide one to one's true place. বেশ বড় সেন্টেন্স, আমরা এটা ভেঙে পড়ব। I have endeavored to understand the fundamental truths revealed to me by my father. I have endeavored, আমি চেষ্টা করেছি, to understand বুঝতে, the fundamental truths মানে প্রকৃত সত্য, আদি সত্য, revealed to me by my father, যা কিনা আমার বাবা আমার কাছে প্রকাশ করেছিলেন। তাহলে endeavored কথাটার মানে কি?
চেষ্টা করা। এন্ডেভার্ড কথাটার মানে চেষ্টা করা। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ওয়ার্ড তোমাদের জন্য, নতুন একটা শব্দ বটে। দ্য ফান্ডামেন্টাল ট্রুথস মানে প্রকৃত সত্য অথবা আদি সত্য। রিভিলড মানে প্রকাশ করা। And feel convinced that there exists a divine power that can lift one up from confusion. এবং feel convinced এবং দৃঢ়ভাবে বিশ্বাস করতাম that there exists a divine power, যে একটা দৈব শক্তি, ডিভাইন পাওয়ার মানে দৈব শক্তি আছে, যেটা কিনা দ্যাট ক্যান লিফট ওয়ান আপ ফ্রম কনফিউশন, যেটা আমাদের কনফিউশন থেকে, মিজারি থেকে, মেলাঙ্কলি থেকে বার করে আনতে পারে। কনফিউশন মানে কি করব না বুঝতে পারা, মিজারি মানে দুর্দশা, মেলাঙ্কলি মানে দুঃখ, অ্যান্ড ফেইলিওর মানে ব্যর্থতা, অ্যান্ড গাইড ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, এবং আমাদের সঠিকভাবে গাইড মানে নিয়ে যেতে পারে ওয়ান টু ওয়ানস ট্রু প্লেস, একজনকে একজনের প্রকৃত জায়গা যেটা সেখানে নিয়ে যেতে পারে। কে নিয়ে যেতে পারে? ডিভাইন পাওয়ার। And once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness, and peace of mind. And once an individual severs his emotional and physical bond, এবং যখন একবার, যদি একবার an individual একজন মানুষ severs মানে ছিন্ন করতে পারে his emotional and physical bond, তার ইমোশনাল মানে ইমোশন, ইমোশন শব্দটার অর্থ ইমোশনাল কথাটার অর্থ আবেগ প্রবণতা, অ্যান্ড ফিজিক্যাল বন্ড, ফিজিক্যাল বন্ড মানে পার্থিব বন্ধন, ফিজিক্যাল বন্ড মানে পার্থিব বন্ধন। তাহলে যদি একজন অ্যান ইন্ডিভিজুয়াল একজন মানুষ যদি একবার সিভার্স মানে ছিন্ন করা, ছিন্ন করা মানে ভাঙা, সিভার্স হিজ ইমোশনাল অ্যান্ড ফিজিক্যাল বন্ড, তার আবেগ প্রবণতা এবং পার্থিব বন্ধনের বন্ধন ছিন্ন করতে পারে, হি ইজ অন দ্য রোড টু ফ্রিডম, সে তখন তার মুক্তির রাস্তায় চলে যাবে, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, এবং তার জীবনটাতেও আনন্দ এবং শান্তি থাকবে এবং মানসিক শান্তি থাকবে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আশা করি আজকের ক্লাসের বিষয়বস্তু তোমরা বুঝতে পেরেছো। কোনো প্রশ্ন যদি থাকে জানিও।